গিয়ে পিটিয়ে খুন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিহতের ভাই। আর তার বিরুদ্ধে অন্য একটি মামলায় খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। আর এ নিয়েই হাইকোর্টে মামলা করেন যুবক। আর সেই মামলায় এবার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগকারীর বিরুদ্ধেই খুনের মামলা শুরু করে পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাত্রে পুলিশ এসেছিল, দিয়ে আমার স্বামীকে রাত 12:30টার সময় লিখেছে। রাতে আমার স্বামীকে খুঁজে পাইনি। আমি এখানে বসে বসে কাঁদছি। দিয়ে ওখানে কে গেটের ওই পাশ থেকে বলল যে মামি, তাই দেখো তোমার মামা পড়ে আছে বাঁশবাগানে। স্বামীর সঠিক বিচার চাই, আমি তাই খুশি। সিবিআই তদন্ত আজ দিয়েছে, তাতে আমি খুশি। করিমপুরের মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা শওকত মণ্ডল। 2023-এর 26শে অগস্ট তার অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে শওকতকে তুলে নিয়ে যায় মুরুটিয়া থানার পুলিশ। থানায় পিটিয়ে খুন করা হয়। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের দ্বারস্থ হন নিহত শওকতের ভাই মোহন মণ্ডল। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। এরপরেই মোহন মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ। শওকতের মৃত্যুর 1 মাসের মধ্যে একটি খুনের ঘটনা ঘটে। মুরুটিয়া থানা এলাকা থেকে কিছুটা দূরে একজনকে খুন করা হয়। এই ঘটনায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ, এই খুনের মামলায় শওকতের ভাই মোহনকে ফাঁসানোর চেষ্টা করে পুলিশ। তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মোহন। সেই মামলাতেই এবার মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বডিটা পাওয়ার পরে আমরা হাইকোর্টে মামলা করলাম পুলিশের বিরুদ্ধে। আমার বাবাকে পুলিশে নিয়ে গেছে, তাই পুলিশের জন্য মামলা করলাম। আমার চাচা এসে মোহন মণ্ডল ওই কেসে আমাদের সাথে সাহায্য করেছিল। তার জন্যে ধারায় তার কিছুদিন পর একটা মার্ডার হয় 18 তারিখে। আর ওই মার্ডারে আমার চাচাকে ফাঁসিয়ে দেয় মিথ্যা মামলা দিয়ে। কোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে, এতে আমরা খুব খুশি। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সাধারণ মানুষ এবং অভিযোগকারীদের মনে ভরসা দিতে সিবিআই তদন্তের নির্দেশ। এই মামলার সঙ্গে সম্পর্কিত একটি ঘটনার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগের ইঙ্গিত ছিল। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাই এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ। পুলিশ ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরে কোথাও হত্যা করে, যার বডি পরের দিন পাওয়া যায়। তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে ওরা এফআইআর রেজিস্টার করে। পাশের গ্রামে একটা মার্ডার হয় এবং সেই মার্ডারের সব আসামি আমাদের পুরো পরিবারকে করে দেয়। কেস নাম্বার হয় 274। আমাদের এফআইআরটা কমপ্লেনটা আগে হওয়ার সত্ত্বেও আমাদেরটা পরে 275। 274 নম্বর কেস নম্বর যখন আমরা অ্যান্টিসিপেটরি বেল করতে আসি অনারেবল হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ এটাকে সিবিআই তদন্তে দেয়। আজকে আমরা 275-এর এই তদন্তের জন্য সিবিআইয়ের জন্য আমরা এসেছিলাম, সেই অর্ডারটি আমাদের দিয়েছে এবং আমরা বিচারের আশায় আছি। অর্ণব হাজরা এবং সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। গোলমালের সূত্রপাত ইলেকশন কমিশনে স্মারকলিপি দেওয়ার দিন। গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন। আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম ছিল না কেন? এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করে বলেন কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি। Then she shouted that deliberately আমাকে সিগনেচার করে না। I want don't quarrel me, আমার সঙ্গে ঝগড়া করুন। Then she was shouting at the top level, I was also shouting. In the meantime সে ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবঙ্গের কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সে বাইরের প্রদেশের এমপি, সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনের যে চিঠি পড়েছে তাদের সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুবিধা জানিয়েছে, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যদি বলবেন ছেড়ে দিয়ে চলে যাবো, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না।
there is a limit of the things. পার্টিকে লজ্জায় ফেলেছে। নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুদীপদাকে ফোন করেছি, সুদীপদা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুদীপদাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি, কোন সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক ধরনের নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সেই যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখন এই প্রিয়দাকে গালাগাল দেওয়া ওদের গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ আইনজীবী বলে তোপ সৌগত রায়ের। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না, আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93 এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। আমার বাংলায় এবার হাবড়ার দিকে নজর রাখবো। হাবড়ায় রামনবমীর মিছিল, আর সেই রামনবমীর মিছিলে ধুন্ধুমার ছবিটা দেখাবো আপনাদের। মিছিলে উত্তেজনা, আর শুধু তাই নয়, পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি। রামনবমীর মিছিলে ধুন্ধুমার হাবড়ায়, মিছিলে রীতিমতো উত্তেজনা ছড়ায়, শুধু তাই নয়, পুলিশের সঙ্গেও হাতাহাতি। কোলাঘাটে নাবালিকাকে যৌন হেনস্থা, কিশোরীর মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ। কিশোরীকে ধারালো অস্ত্র দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ। গুরুতর অসুস্থ কিশোরী, ভর্তি তমলুকের সরকারি হাসপাতালে। নাবালিকাকে যৌন হেনস্থায় কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত। কোলাঘাট থানায় অভিযোগ জানানোর 6 দিন পর গ্রেফতার অভিযুক্ত। রিপোর্টে জানা গেছে এইটুকুনটাই যে ভেতরে ওটা ছিল, অপারেশন হয়ে গেছে, মেয়েও এই মুহূর্তে একটু সুস্থ আছে, স্বাভাবিক আছে। ভেতরে কাঁটা চামচের ডাব ছিল, ডাক্তার সেটা বার করেছে, অপারেশন করেছে। বড় মেয়ের সাথে একটা ছেলে ঘোরাঘুরি করতো, তো সেই কারণে বড় মেয়েকে পায় না, তো সেই কারণে সেই ক্ষোভটা আমার ছোট মেয়ের উপর দিয়ে নিয়েছে। তো সেই ছেলেটি এসে বাড়িতে কেউ ছিল না, সেই ফাঁকেতে এসে আজকে মেয়ের, আমার এত বড় মেয়ের ক্ষতি করে দিয়ে গেছে। আজ থানায় অভিযোগ করেছি আমি। যন্ত্রণা হতে আমরা হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে নিয়ে আসতে ওকে সব জিজ্ঞাসাবাদ করতে ও বলল যে আমার একজন আমাকে বাধ্য করেছে, চামচটা সে ঢুকি দিয়ে। তারপরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর বলল যে নিচে অনেকজন ছিল, ও ছেলেটা একজনই উঠে গেছিলো উপরে উঠে গিয়ে ওকে নাকি চাকু ছিল, চাকু দেখিয়ে বলছে বলে কাউকে ডাকবিনি আর বলবিনি কাউকে।